প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমাদের আজকের গল্পটি অনেক অনেক রোমান্টিক হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনার অনেক ভালো লাগবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। শাড়ি পরে পেট উন্মুক্ত রাখিস কি লোকজনকে দেখানোর জন্য? পিছন থেকে এই কথা শুনে চমকে উঠলাম। ঝটপট পিছনে তাকিয়ে দেখি তানভীর ভাইয়া দাঁড়িয়ে আছেন। ওনার ফেস দেখে বোঝা যাচ্ছে উনি খুব রেগে আছেন। আমি ওনাকে দেখে চোখ নিচে নামিয়ে ফেলি। ভাবতে থাকি উনি এতক্ষণ সামনে ছিলেন, হঠাৎ আমার পিছনে কিভাবে এলেন, তাও আবার এমন একটা কথা বলতে। ভয়ে ভয়ে তানভীর ভাইয়ার দিকে তাকাতেই তিনি কড়া গলায় বলে উঠলেন, এখনও দাঁড়িয়ে আছিস তুই? কথা কানে যায় না? শাড়ি ঠিক করে আয় জলদি, নইলে একটা চড়ও মাটিতে পড়বে না। ওনার কথা শুনে নিচের দিকে ভালো করে তাকালাম। সত্যি বলতে সত্যিই আমার পেট দেখা যাচ্ছে। আমি আর দেরি করলাম না, দৌড়ে আমার রুমে চলে আসলাম। ইচ্ছে মতো অনেকগুলো সেফটি পিন লাগিয়ে দিলাম শাড়িতে। এইবার শাড়ি কেন, শাড়ির বাপেরও ক্ষমতা নেই খোলার। শাড়ি ঠিক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। ইস, কি লজ্জাটাই না দিল তানভীর ভাই আমাকে। অন্যভাবে বললেও তো পারতো, এইভাবে বলে লাগে। আজ আমার ভাইয়ার বিয়ে, শাড়ি পরেছি ওই জন্য। রেডি হয়ে নিচে নেমে দাঁড়িয়েছিলাম সবার সাথে গাড়িতে উঠবো বলে। ঠিক তখনই তানভীর ভাই এসে আমায় এই কথা বলল। আমি অনু, আমরা দুই ভাই বোন। আমার ভাইয়ের নাম অয়ন, আজ তার বিয়ে। তানভীর হচ্ছে ভাইয়ার বন্ধু, কিন্তু কোনো কারণে উনি আমার উপর রেগে আছেন। সেটা আমি কেন, আমার পরিবারের কেউই জানে না। আমাদের বাড়িতে আসলেই ওনার প্রথম কাজ হলো আমাকে দিয়ে তার নোংরা শার্ট পরিষ্কার করানো। আমি কিছু বলতে গেলেই আমার আম্মু আমাকে এক গাদা বকা দেয়, বলে, তোর ভালোর জন্যই বলছে, পরিষ্কার করে দে, কাজ শেখ, তোরই মঙ্গল। বাধ্য হয়ে আমাকে তার সব কথা শুনতে হয়। হুট করে বাসায় আসে আর আমাকে দেখলেই এটা কর ওটা কর, ওনার এসব অত্যাচার শুরু হয়ে যায়। তবে এসবের জন্যে ওনার উপর রাগ হলেও আমি ওনাকে ভীষণ পছন্দ করি। প্রথম দেখায় ওনার উপর ছোটোখাটো ক্রাশ খেয়ে যায়, তারপর তা ধীরে ধীরে ভালো লাগায় পরিণত হয়। ভালোবাসার কথা বলতে পারবো না, এগুলো শুধু আমার মাঝেই সীমাবদ্ধ, কাউকে শেয়ার করিনি। শাড়ি ঠিক করে নিচে নেমে এলাম। তানভীর ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। আমরা গাড়িতে উঠে রওনা দিলাম কমিউনিটি সেন্টারে। তানভীর ভাইয়া আমাদের গাড়িতে উঠলেন না, কারণ ওনার বাইক ছিল। কমিউনিটি সেন্টারে এসে খাওয়া দাওয়া শেষ হলো। ভাইয়ার বিয়ে পড়ানো হলো। আমার ভাবিকে অনেক সুন্দর দেখতে। ভাবির সাথে আমার আগেও পরিচয় ছিল। আমাদের কলেজের আমার সিনিয়র ছিলেন উনি। ভাইয়ার সাথে 3 বছরের সম্পর্ক ছিল। অবশেষে দুই পরিবারের মতে তাদের বিয়ের আয়োজন করা হলো। বিয়ে শেষ, এবার বিদায়ের পালা। ভাবি খুব কেঁদেছেন, মেকআপ সব নষ্ট হয়ে গেছে। তবে আমার ভাবিকে একটুও খারাপ লাগছে না, কারণ সে সুন্দর। সবাই গাড়িতে উঠে পড়ল, শুধু আমিই উঠতে পারলাম না। গাড়িতে নাকি জায়গা নেই। ভাবির দুজন বোন এসে গাড়িতে বসে পড়ায় আমি বসতে পারলাম না। অন্য গাড়িগুলোতেও সবাই চেপে চুপে বসেছে। আমি মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে আছি। ভাইয়া আর আম্মু বলেছে তানভীর ভাইয়ার সাথে আসতে। এটা শোনার পর ভয়ে ঘেমে একাকার অবস্থা আমার। ওই তানভীর ভাইয়ার বাইকে কিনা চড়বো আমি? একা পেয়ে কখনো আমাকে বাইক থেকে ফেলে দেন। ওনাকে এক দণ্ড বিশ্বাস নেই আমার, কিন্তু কিছুই করার নেই। সবাই গাড়ি নিয়ে সাই সাই করে চলে গেল আমার সামনে দিয়ে। আমি চুপটি করে দাঁড়িয়ে আছি। এমন সময় পেছন থেকে তানভীর ভাইয়া বলে উঠলেন, তাড়াতাড়ি উঠে আয়, আমি তো ড্রাইভার নয়, বুঝলি? হুঁ, আমি যেন ওনার বাইকে নিচে থেকে উঠতে চেয়েছি। ড্রাইভার তো দূরে থাক, আপনাকে কেউ কাজের লোকেরও কাজ দিবে কিনা আমার তার সন্দেহ। মনে মনে এসব ভাবছি আর হাসছি খুব। হুট করেই তানভীর ভাইয়া এসে আমার হাত টেনে আমাকে বাইকের সামনে দাঁড় করান। উনি বাইকে উঠে বসেছেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, তোর পিছনে টাইম নষ্ট করার কোনো ইচ্ছে নেই আমার। উঠে বস, নইলে একা রেখে চলে যাব।
ওনার কথায় তড়িঘড়ি করে উঠে ওনার পিছনে উঠে বসলাম আমি। মুহূর্তেই উনি বাইক স্টার্ট দিলেন। এটা বাইক না প্লেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত স্পিডে কেউ বাইক চালায়? এদিকে আমি নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছি না। বারবার হাতটা ওনার কাঁধে গিয়ে পড়ছে। কিছু দূর যেতেই আমি বাইক থেকে পড়ে গেলাম রাস্তায়। কয়েকটা গড়াগড়ি খেয়ে থামলাম একটা গাড়ির সামনে। ব্যথায় হাত পা একেবারেই অবশ হয়ে গেছে। অনেক চোট পেয়েছি, রক্তও পড়ছে অনেক। বাইকের চাকার সাথে আমার শাড়ির আঁচল মুড়ে গিয়েছিল, তাই এই দুর্ঘটনা। তানভীর ভাইয়া দৌড়ে বাইক থেকে নেমে এলেন আমার কাছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে, ব্যথায় কাতরাতে থাকলাম আমি। তানভীর ভাইয়া আমাকে এক ঝটকায় কোলে তুলে নিলেন। তারপর কোথাও যেতে যেতে বললেন, শাড়ি সামলাতে না পারলে শাড়ি পরিস কেন? এই অবস্থাতেও আমাকে বকতে ওনার বুকে বাঁচল না। কি নিষ্ঠুর উনি! একটা অটো করে আমাকে হাসপাতালে নিয়ে এলেন উনি। স্যালাইন লাগিয়ে দেওয়া হলো আমাকে। ডাক্তারেরা ওনাদের কাজ করছেন। আমি চুপ করে শুধু তানভীর ভাইয়ের দিকে তাকিয়ে আছি। উনি চোখ গরম করে আমার দিকে তাকাতেই সাথে সাথে চোখ বন্ধ করে ঘুমের দেশে হারিয়ে গেলাম আমি। ভাইয়ার বিয়ে 3 মাস শেষ হলো আজ। বাসায় আজ কিসের যেন আয়োজন করছে আম্মু, আব্বু, ভাইয়া আর ভাবি মিলে। আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে বলাও হয়নি কিছু। তানভীর ভাইয়া রোজ রোজ আমাদের বাসায় আসেন এখন। আগের মতন আমাকে আর তার নোংরা শার্ট পরিষ্কার করতে বলেন না উনি। এটা আমার খুব ভালো লেগেছে। যাক, শেষমেশ একটা কাজ থেকে মুক্তি পেলাম। আজও তানভীর ভাইয়া এসেছেন। আমি টিভি দেখছিলাম। আমাকে দেখে আমার পাশে উনি বসে পড়লেন। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল, তাই উঠে চলে এলাম আমার রুমে। ওকে চুকি দিয়ে দেখছি তানভীর ভাইয়া আছেন কিনা। না, নেই। যাক, বাঁচা গেছে। একটু পর আম্মু এসে আমাকে একটা শাড়ি আর কিছু গয়না দিয়ে বললেন, অনু, চট করে রেডি হয়ে নে, আজ তোকে দেখতে আসবে। অসময়ে একথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাকে তো আগে এসব বলেনি আম্মু। কে আসবে? কারা আসবে? আমি এখন বিয়ে করব না। আম্মু একটা রাম ধমক দিলেন আমাকে। তোর ভাবির ফুফাতো ভাই, ছেলেটা খুব ভালো, সরকারি চাকরি করে, দেখতে শুনতেও মোটামুটি ঠিকঠাক। তোর জন্য প্রস্তাব আসছে, তাই রাজি হয়ে গেলাম। আম্মু এসব বলেই চলে গেল। সরকারি চাকরিওয়ালা ছেলে বলেই কি আমাকে বিয়ে দিয়ে দিতে হবে? আমার মত একটুও নিল না। ভাবি এসে আমাকে রেডি করিয়ে দিল। কিছুক্ষণ পর পাত্রপক্ষ এলো। আমাকে তাদের সামনে নিয়ে বসানো হলো, কিন্তু আমার নাম ধাম ছাড়া অন্য কিছুই জিজ্ঞেস করলো না আমাকে। ছেলেটা কে এক নজর দেখলাম। হ্যাঁ, ঠিকই আছে, হ্যান্ডসাম বেশ, কিন্তু মনে যাকে একবার ভালো লেগে যায়, তার সামনে হাজার গুণ সম্পূর্ণ কেউ এলেও তাকে ভালো লাগবে না, কিছুতেই না। মনের মানুষ সবার থেকে আলাদা হয়।